স্বামী বিদেশে, আর সেই সুযোগ ঘরে ভেতরে পাতা হচ্ছিল এক পৌশাচিক লালসার ফাঁদ। রোজ রাতে বিছানার চাদর পাতার মাত্র 10 মিনিটের মধ্যেই কেন জ্ঞান হারিয়ে ফেলতো অনন্যা, আর সকাল হতেই কেন নিজের শরীরের অবিশ্বাস্যকর এক অদৃশ্য অত্যাচারের দাগ। নদীর পাড়ের শান্ত স্নিগ্ধ আর ছবির মতন সুন্দর গ্রাম রতনপুর। এই গ্রামের বুক চিরে বয়ে গেছে এক রূপালী নদী, যার ঘাটে সকাল থেকে সন্ধে পর্যন্ত গ্রামের মানুষের আনাগোনা লেগে থাকতো। গ্রামে এক প্রান্তে এক চিলতে পাকা বাড়িতে শাশুড়ি আর শ্বশুরকে নিয়ে সংসার ছিল অনন্যার। অনন্যার বিয়ের বয়স মাত্র 2 বছর। তার স্বামী আকাশ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। মধ্যবিত্ত পরিবারের হাল ধরতে এবং নিজেদের একটা সুন্দর ভবিষ্যতের আশায় বিয়ের 1 বছরের মাথাতেই আকাশকে যেতে হয় অন্য একটি দেশে। আকাশ চলে যাওয়ার পর বাড়িতে অনন্যা, তার শাশুড়ি মায়াদেবী আর শ্বশুর সুরেশবাবু ছাড়া আর কেউ ছিল না। আকাশ চলে যাওয়ার প্রথম প্রথম সবকিছু ঠিকঠাকই চলছিল। অনন্যা সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকতো, শাশুড়ির সেবা করত এবং অবসরে আকাশের সাথে ফোনে কথা বলতে সময় কাটাতো। কিন্তু আকাশের যাওয়ার পর থেকেই রতনপুরের এই চেনা চেনা পরিবেশটা অনন্যার কাছে কেমন যেন অচেনা লাগতে শুরু করলো। সুরেশবাবু গ্রামের একজন বেশ প্রভাবশালী এবং গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। বাইরে তার বেশ নামডাক। সবাই তাকে একজন ধার্মিক, সৎ ও পরোপকারী মানুষ হিসেবে চিনত। কিন্তু ঘরের ভেতরে তার আসল রূপটা ছিল এক্কেবারে আলাদা, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। আকাশ বিদেশে চলে যাওয়ার পর থেকেই সুরেশবাবুর দৃষ্টি কেমন যেন বদলে যেতে শুরু করলো অনন্যার প্রতি। অনন্যা যখন রান্নাঘরে কাজ করত বা উঠোনে কাপড় মেলতে যেত, সে প্রায়ই অনুভব করত তার শ্বশুরের লোলুপ দৃষ্টি তার পিছু নিচ্ছে। কিন্তু লোকজনের লজ্জায় আর পরিবারের সম্মানের কথা ভেবে অনন্যা প্রথম দিকে নিজের মনের এই ভয়টাকে ভুল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করত। সে ভাবত, বাবা সমতুল্য একজন মানুষ এমনটা করতেই পারেন না। তিনি তো তার অভিভাবক, তার মাথার ওপরের ছাদ। কিন্তু অনন্যার এই সরল বিশ্বাস বেশি দিন টেকেনি। দিন যত যাচ্ছিল, সুরেশবাবুর আচরণে এক ধরনের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছিল অনন্যা। আগে যে শ্বশুরমশাই খুব একটা ঘরের ভেতরে আসতেন না বা অনন্যার সাথে সরাসরি কথা বলতেন না, তিনি এখন কথায় কথায় অনন্যার খোঁজ নিতে শুরু করলো। কখনো বলতেন, বৌমা আজ শরীরটা কেমন আছে তোমার? কখনো আবার অনন্যা যখন ঘর মুছতো, তখন সুরেশবাবু হুট করে সেই ঘরে ঢুকে পড়তেন এবং অনন্যার দিকে এক অদ্ভুত চোখে তাকিয়ে থাকতেন। সেই চোখের দৃষ্টিতে কোনো স্নেহের ছায়া ছিল না, ছিল এক উগ্র ও নোংরা চাতুর্য। অনন্যা মনে মনে এক চরম অস্বস্তি অনুভব করত, কিন্তু শাশুড়ি মায়াদেবীকে এই নিয়ে কিছু বলার সাহস তার ছিল না। মায়াদেবী ছিলেন অত্যন্ত সাধারণ, সরল ও পরনির্ভরশীল একজন নারী। তিনি সারা জীবন স্বামীর আদেশ মেনে চলেছেন। স্বামীর ওপর কোনো কথা বলার ক্ষমতা বা সাহস তার কোনোদিনই ছিল না। অনন্যা বুঝতো এই বাড়িতে সে বড্ড একলা। আকাশ দূরে থাকায় তার মনের কথাগুলো শেয়ার করার মতন কোনো মানুষ ছিল না। প্রতি রাতে যখন আকাশ ফোন করত, অনন্যা শুধু কান্নায় ভেজা গলায় লুকিয়ে বলতো, তুমি কবে আসবে আকাশ? আমার এই বড় বাড়িতে বড্ড একা লাগে। আকাশ ওপার থেকে সান্ত্বনা দিয়ে বলতো, আর মাত্র কয়েকটা মাস অনন্যা, আমি একটু গুছিয়ে নি, তারপরে চলে আসবো। বাবা মা তো আছেন, তোমার কোনো চিন্তা নেই। আকাশ জানতো না যে বাবাকে সে এত শ্রদ্ধা করে, সেই বাবাই এখন তার স্ত্রীর জন্য এক জীবন্ত আতঙ্কে পরিণত হতে চলেছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল একটা কালচে মেঘে ঢাকা মঙ্গলবার রাতে। সেদিন বিকেলে থেকেই রতনপুরের আকাশে মেঘের ঘনকটা ছিল। রাত বাড়ার সাথে সাথে ঝুম বৃষ্টি নামলো। অনন্যা রাতের সমস্ত কাজ শেষ করে শাশুড়িকে ওষুধ খাইয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল।
সে যখন নিজের ঘরের দরজা বন্ধ করতে যাবে, ঠিক তখনই দরজার মৃদু টোকা পড়ল। অনন্যা একটু অবাক হলো, কারণ এত রাতে সাধারণত কেউ তার ঘরে আসা থাকে না। সে দরজা খুলতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছেন শ্বশুর সুরেশ বাবু। তার হাতে একটা নতুন, একদম ইস্ত্রি করা ধবধবে সাদা সুতির চাদর। সুরেশ বাবুর মুখে এক কৃত্রিম কুৎসিত স্নেহের হাসি লেগেছিল। তিনি চাদরটা অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বৌমা, এই চাদরটা আজই আলমারিতে নতুন স্টক থেকে বের করলাম। তোমার ঘরের বিছানার চাদরটা তো অনেক দিন হলো বদলানো হয়নি। আজ রাতে এই নতুন চাদরটা পেতে ঘুমাও। নতুন চাদরে ঘুম খুব ভালো হয়, শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। অনন্যা একটু থমথম খেয়ে গেল। সে বলল, বাবা, আমি তো দুদিন আগেই চাদর বদলেছি, এখন এত রাতে আবার নতুন চাদর পাতার কি দরকার? থাক না, আমি কাল সকালে বদলে নেব। কিন্তু সুরেশবাবুর গলার স্বর এক মুহূর্তে কড়া হয়ে গেল। তিনি বললেন, আমি যা বলছি শোনো বৌমা, এই চাদরটা খুব দামি আর আরামদায়ক। আমি নিজে হাতে তোমার জন্য এনেছি, এটা আজ রাতেই পাতো। শ্বশুরের এমন জোরাজুরি সামনে অনন্যা আর না করতে পারল না। সে চাদরটা হাতে নিল এবং দরজা বন্ধ করে দিল। অনন্যা যখন চাদরটা বিছানায় মেলছিল, তখনই তার নাকে এক অদ্ভুত সুবাস এলো। চাদরটা গা থেকে এক ধরনের উগ্র অথচ মিষ্টি গন্ধ বের হচ্ছিল। অনন্যা ভাবল, হয়তো আলমারিতে দামি পারফিউম বা ন্যাপথলিন রাখার কারণে এই গন্ধটা বেরোচ্ছে। সে আর বেশি কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু শোয়া মাত্রই 5 মিনিটের মধ্যেই অনন্যার মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো। তার মনে হলো ঘরটা যেন বনবন করে ঘুরছে। সে উঠে বসে এক গ্লাস জল খেতে চাইল, কিন্তু তার হাত পা যেন এক অদৃশ্য ভারে অবশ হয়ে আসছিল। সে নিজের শরীরটাকে নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখের পাতা দুটো যেন এক লোহার ওজনে বুঝে আসছিল। এক তীব্র অন্ধকার অজ্ঞানতার আলতে সে লতিয়ে পড়ল। সে বুঝতেও পারল না তার চারপাশে কি ঘটছে। পরদিন সকালে যখন অনন্যার জ্ঞান ফিরল, তখন জানলা দিয়ে তীব্র রোদ এসে তার মুখে পড়ছিল। সে ধরফর করে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে গেল। সকাল 8টা বেজে গেছে, অথচ অনন্যা প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে ওঠে। তার মাথাটা তখন ভীষণ ভারী লাগছিল, যেন এক চরম ক্লান্তি আর অবসাদ আর পুরো শরীরের গ্রাস করেছে। বিছানা থেকে নামতে গিয়ে সে অনুভব করলো তার গায়ের শাড়িটা ঠিক সেইভাবে নেই যেভাবে সে রাতে শুয়েছিল। তার মনের মধ্যে এক তীব্র খটকা লাগলো। সে দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের চেহারাটা দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার গলার কাছে একটা হালকা লাল দাগ, আর হাতের কবজিতে যেন কেউ জোরে চেপে ধরার মতন মৃদু নীলচে ছোপ। অনন্যার মনে এক চরম কুৎসিত ও ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তার কি রাতে কোনো অসুখ হয়েছিল নাকি অন্য কিছু? সে মনে করার চেষ্টা করলো, কিন্তু রাতের চাদরে শোয়ার পর থেকে সকাল পর্যন্ত তার স্মৃতিপাতে সম্পূর্ণ শূন্য ছিল। সেদিন সারাদিন অনন্যা এক অদ্ভুত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটালো। সে রান্নাঘরে কাজ করছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল সেই রাতের সেই রহস্যময় ঘটনার দিকে। সুরেশবাবু যখন সকালে খাওয়ার টেবিলে বসলেন, তিনি অনন্যার দিকে তাকিয়ে এক চতুর হাসি হেসে বললেন, কি বৌমা, রাতে কেমন ঘুম হলো? নতুন চাদরটা পছন্দ হয়েছে তো? অনন্যা কোনো মতে মুখ নিচু করে বলল, হ্যাঁ বাবা। সুরেশবাবু মুচকি হেসে বললেন, খুব ভালো। শরীর ভালো রাখতে হলে রোজ রাতে এমন আরামদায়ক বিছানায় ঘুমানো উচিত। অনন্যা বুঝল সুরেশবাবুর এই কথার পেছনে এক গভীর ও ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় সে চুপ করে রইল। সে ভাবল, হয়তো তার কোনো শারীরিক দুর্বলতার কারণে এমনটা হয়েছে। কিন্তু তার এই ভুল ধারণা ভাঙতে বেশি সময় লাগলো না। পরের দিন অর্থাৎ বুধবার রাতেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। রাত 10টা বাজতেই সুরেশবাবু আবার অনন্যার ঘরের দরজার কড়া নাড়লেন। এবার তার হাতে একটা হালকা নীল রঙের নতুন চাদর।
তিনি বললেন, বৌমা, আজকের চাদরটা আরো নরম, এটা পেতে নাও। অনন্যা এবার একটু ভয় পেয়ে বলল, বাবা, কালকের চাদরটাই তো ভালো আছে, আজ আর দরকার নেই। সুরেশবাবু আবার একটু ধমকের সুরে বললেন, বৌমা, গুরুজনদের কথা শুনতে হয়, আমি তোমার ভালোর জন্যই এটা দিচ্ছি, নাও, এটা পেতে নাও। অনন্যা নিরুপায় হয়ে চাদরটা নিল। সে রাতেও বিছানা শোয়ার সাথে সাথেই সেই একই উগ্র মিষ্টি গন্ধ তার নাকে প্রবেশ করলো এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে সে সম্পূর্ণ অবচেতন হয়ে পড়ল। সকাল হতেই সে আবার সেই একই শারীরিক ক্লান্তি, অবিন্যস্ত পোশাক আর শরীরের এক অদ্ভুত স্পর্শের অনুভূতি নিয়ে জেগে উঠল। অনন্যা এবার নিশ্চিত হলো এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। চাদরটার মধ্যেই এমন কিছু আছে যা তাকে অজ্ঞান করে দিচ্ছে। আর আর সে যখন সম্পূর্ণ সাড়াহীন অবস্থায় পড়ে থাকে, তখন কেউ একজন তার ঘরে প্রবেশ করছে। আর সেই মানুষটি যে তার শ্বশুর সুরেশবাবু, সেটা বুঝতে তার আর কোনো বাকি থাকলো না। এক চরম অপমান আর আত্মগ্লানিতে অনন্যার চোখ ফেটে জল চলে এলো। সে কিভাবে এই পৈশাচিক চক্র থেকে নিজেকে বাঁচাবে তা ভেবে সে দিশেহারা হয়ে পড়ল। অনন্যা বুঝতে পারল তার চারপাশের দেওয়ালে এক অদৃশ্য ফাঁদ পাতা হচ্ছে। বুধবারের সেই ভয়ঙ্কর সকালটার পর থেকে তার মনের ভেতর এক অদ্ভুত ঝড় বইছিল। সে কোনো কাজে মন দিতে পারছিল না। রান্নাঘর যখন সে ভাতের হাঁড়ি নামাচ্ছিল, তখন তার হাত কেঁপে খানিকটা গরম জল মেঝেতে পড়ে গেল। ভাগ্যিস তার পায়ে লাগেনি। তবে ছ্যাঁত করে একটা শব্দ হতেই শাশুড়ি মায়াদেবী ঘর থেকে চেঁচিয়ে উঠলেন, কি করছো বৌমা? আজকাল দেখছি কাজে একদম মন নেই তোমার, সারাদিন কেমন যেন উম্ন হয়ে থাকো। অনন্যা আঁচল দিয়ে মুখের ঘাম মুছে নিজেকে সামলে নিয়ে বলল, না মা, কিছু না, আসলে রাতে ইদানিং ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, তাই শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করছে। মায়াদেবী তখন নিজের ঘরের আলমারি গোছাতে গোছাতে বললেন, ঘুম হবে না কেন? তোমার শ্বশুর মশাই তো রোজ নিজের তদারকিতে তোমাকে নতুন পরিষ্কার চাদর এনে দিচ্ছেন, যাতে তোমার কোনো কষ্ট না হয়। এত যত্নের পরেও যদি ঘুম না হয়, তবে ডাক্তারের ওষুধ খেতে হবে। শাশুড়ির মুখে এই কথা শুনে অনন্যার বুকের ভেতরটা যেন তোলপাড় করে উঠল। সে মনে মনে ভাবল, যে মানুষটার যত্নকে মা এত বড় ভাবছেন, সেই মানুষটাই যে রাতে কি ভয়ঙ্কর খেলা খেলছে তা যদি মা জানতেন। কিন্তু সেই সত্য এত সহজে কারোর সামনে আনা সম্ভব ছিল না। দুপুরের দিকে যখন সুরেশবাবু বাড়ির বাইরে নিজের ব্যবসার কাজে গেলেন, তখন অনন্যা একলা ঘরে দরজা বন্ধ করে খাটের ওপর বসলো। সে খুব সূক্ষ্মভাবে বিছানার সেই চাদরটা পরীক্ষা করতে লাগলো, যা আগের রাতে সুরেশবাবু দিয়েছিল। চাদরটা সাধারণ সুতির হলেও তার সুতোয় যেন একটা অদ্ভুত আঠালো ভাব ছড়িয়েছিল, যা খালি চোখে ধরা পড়ে না। অনন্যা চাদরটা নাকের কাছে নিয়ে আসতেই আবার সেই মাথা ঘোরানো উগ্র মিষ্টি গন্ধটা পেল। গন্ধটা সাধারণ কোনো আতর বা সেন্টের নয়, এ যেন কোনো কড়া রাসায়নিক বা ল্যাবরেটরিতে তৈরি করা কোনো তরল ওষুধ, যা কাপড়ের ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনন্যা বুঝতে পারল সুরেশবাবু অত্যন্ত চতুর। তিনি চাদরগুলো ধোয়ার পর বা আলমারি থেকে বের করার সময় এমন কোনো ক্লোরোফর্ম জাতীয় তীব্র তরল ওষুধ চাদরে মিশিয়ে দিচ্ছেন, যার গন্ধ ঘরের বদ্ধ বাতাসে ছড়াতে মাত্র কয়েক মিনিট সময় নেয়। আর সেই বাতাস যখনই অনন্যার নিঃশ্বাসের সাথে শরীরের ভেতরে নিচ্ছে, তখনই তার স্নায়ুগুলো অবশ হয়ে যাচ্ছে। অনন্যা শিউরে উঠল, এটা ভেবে যে এই লোকটা কতখানি ঠান্ডা মাথার অপরাধী। বাইরে তার ধার্মিক আর সমাজ সেবা মুখোশ, অথচ ঘরের ভেতরে নিজের ছেলের বউয়ের ওপর এমন পৈশাচিক জাল বিছিয়ে রেখেছে। অনন্যার খুব ইচ্ছে করছিল
তখনই আকাশকে ফোন করে সব কথা বলে দেয়। সে মোবাইলটা হাতে নিয়ে আকাশের নামটা স্ক্রিনে বের করলো, কিন্তু তখনই তার মনে হলো আকাশ এখন হাজার হাজার মাইল দূরে মরুভূমির দেশে একটা বড় প্রজেক্টের সাইটে দিন রাত খাটছে। কিছুদিন আগেই আকাশ ফোনে বলছিল, অনন্যা, এই প্রজেক্টটা যদি আমি ঠিকঠাক শেষ করতে পারি তবে কোম্পানি আমাকে একটা বড় বোনাস দেবে, আমাদের সব ধার দেনা শোধ হয়ে যাবে। তুমি শুধু আর কটা দিন একটু কষ্ট করো আর বাড়িটা সামলে নাও। অনন্যা ভাবল, এই অবস্থায় যদি সে আকাশকে ফোন করে বলে যে তার নিজের বাবা প্রতি রাতে তার স্ত্রীর ঘরে চাদরের অছিলায় নোংরা খেলা খেলছে, তবে আকাশ কি সেটা বিশ্বাস করবে? কোনো প্রমাণ ছাড়া নিজের জন্মদাতা বাবার নামে এমন কুৎসিত কথা শুনলে আকাশ হয়তো অনন্যাকেই ভুল বুঝবে, অথবা মানসিক উত্তেজনায় নিজের কাজের ক্ষতি করে বসবে। অনন্যা মোবাইলটা আবার টেবিলের ওপর রেখে দিল। তার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে বুঝল, এই অন্ধকার সমাজে একা একটা মেয়েকে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। কেউ তার পাশে এসে দাঁড়াবে না যতক্ষণ না সে নিজে শক্ত হচ্ছে। দেখতে দেখতে বৃহস্পতিবারের রাত নেমে এলো। অনন্যার মনে হচ্ছিল রাতের অন্ধকার যেন কোনো এক কালনাগিনীর মতন তাকে গ্রাস করতে আসছে। ঘড়ির কাঁটায় যখন 10টার দিকে এগোচ্ছে, অনন্যার বুকের ধুকপুকানি ততই বেড়ে যাচ্ছিল। ঠিক 10টা বেজে 5 মিনিটে দরজা আবার সেই চেনা টোকা পড়ল। অনন্যা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে দরজাটা খুলল। সামনে যথারীতি সুরেশবাবু দাঁড়িয়ে আছেন। এবার তার হাতে একটা বেগুনি রঙের চাদর। সুরেশবাবু চোখ দুটো কেমন যেন চকচক করছিল, যেন সে তার শিকারকে চোখের সামনে দেখতে পেয়েছে। সুরেশবাবু চাদরটা বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও বৌমা, আজকের চাদরটা একদম নতুন, নিজের হাতে আলমারি থেকে বের করে আনলাম। এটা আজ রাতে পেত, খুব শান্তিভাবে। অনন্যা চাদরটা নেওয়ার সময় ইচ্ছা করেই নিজের হাতটা একটু সরিয়ে নিল, যাতে সুরেশবাবু হাত তাকে স্পর্শ করতে না পারে। সে চাদরটা নিয়ে বলল, ঠিক আছে বাবা। সুরেশবাবু ঘরের ভেতরে একবার লোলুপ দৃষ্টিতে তাকিয়ে নিয়ে বললেন, তাড়াতাড়ি শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। দরজা বন্ধ করে অনন্যা চাদরটা খাটের ওপর ছুঁড়ে ফেলে দিল। তার মনে হচ্ছিল এই চাদরটা নয়, এ যেন একটা বিষাক্ত সাপ যা তাকে ধ্বংস করতে এসেছে। সে রাতে অনন্যা ঠিক করলো সে কিছুতেই ঘুমাবে না। সে চাদরটা বিছানায় পাতল না, বরং সেটাকে ঘরের এক কোণে মেঝেতে ফেলে রাখলো এবং নিজের ঘরের জানালাটা পুরোপুরি খুলে দিল, যাতে বাইরের তাজা হাওয়া ঘরের ভেতরে আসতে পারে। সে খাটের এক কোণে বসে রইল। কিন্তু রাত যত বাড়তে লাগলো, ঘরটার ভেতরের বাতাস কেমন যেন ভারী হতে শুরু করলো। মেঝেতে পড়ে থাকা চাদরটা থেকেই যেন সেই অদৃশ্য বাষ্প পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। জানালা খোলা থাকা সত্ত্বেও অনন্যা অনুভব করলো তার মাথাটা আবার দুলতে শুরু করছে। তার চোখের সামনে চারপাশের আসবাবপত্রগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। অনন্যা নিজের হাত দিয়ে নিজের কপালটা জোরে চাপলো, নিজেকে জাগিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করলো। সে খাট থেকে নেমে ঘরের মেঝেতে পায়চারি করতে লাগলো, কিন্তু তার পা দুটো যেন আর তার কথা শুনছিল না। চাদরের সেই তীব্র রাসায়নিক প্রভাব এত বেশি ছিল যে শুধু ঘরের বাতাসে থাকা গন্ধটুকুই অনন্যাকে কাবু করার জন্য যথেষ্ট ছিল। অনন্যা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর ধীরে ধীরে তার শরীরটা নিস্তেজ হয়ে মেঝের ওপর গড়িয়ে পড়ল। তার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে শুনতে পেল ঘরের দরজা বাইরে একটা চাবির মৃদু আওয়াজ হলো। কেউ একজন খুব সাবধানে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজার লুকটা খুলছে। কিন্তু অনন্যার আর কিছু করার ক্ষমতা ছিল না। এক গভীর অন্ধকারের আলোতে সে তলিয়ে গেল। পরদিন শুক্রবার সকালে যখন অনন্যার জ্ঞান ফিরল, সে নিজেকে খাটের ওপর আবিষ্কার করল, অথচ তার আবছা মনে ছিল সে মেঝের ওপর পড়ে গিয়েছিল। তার মনে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর কেউ তাকে মেঝে থেকে তুলে খাটের ওপর শুইয়ে দিয়েছে এবং ঘরের জানালাটাও
আবার বাইরে থেকে বা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনন্যার পুরো শরীর তখন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। তার ঠোঁটের কোণে একটা হালকা কাটার দাগ, যেন কেউ রাতে তার তীব্র আপত্তি বা অবশ অবস্থার সুযোগ নিয়ে নিজের পাশবিক লালসা চরিতার্থ করেছে। অনন্যা তার সহ্য করতে পারল না। সে বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। তার মনে হচ্ছিল তার এই শরীরটা আজ আর পবিত্র নেই। প্রতিদিন রাতে একটা নোংরা খেলায় তার আত্মসম্মানকে চূর্ণ করা হচ্ছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলল, না, আমি আর এভাবে জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকতে পারবো না। আমাকে এই রাক্ষসটার আসল রূপ সবার সামনে আনতেই হবে, ভাঙতে হবে এই নতুন চাদরের ভয়ঙ্কর রহস্য। অনন্যার মনের ভেতর তখন এক নতুন প্রতিজ্ঞার জন্ম হচ্ছিল, যা তাকে এই অসহায়তার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। শুক্রবার সারাদিন অনন্যা নিজেকে এক্কেবারে শান্ত করে রেখেছিল। তার মুখের অবয়ব দেখে বোঝার উপায় ছিল না যে তার ভেতরে কতটা তীব্র প্রতিশোধের আগুন জ্বলছে। সে বুঝতে পেরেছিল শুধু কান্না বা ভয় পেয়ে এই রাক্ষসের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সুরেশবাবু সমাজের এক প্রভাবশালী ব্যক্তি, তার একটা নিজস্ব সামাজিক প্রতিপত্তি আছে, তাই তাকে ফাঁদে ফেলতে হলে এমন প্রমাণ দরকার যা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। অনন্যা দুপুরের দিকে যখন তার শাশুড়ি মায়ের পাশে ঘরে ঘুমোচ্ছিলেন, তখন খুব সাবধানে বাড়ি থেকে বের হয়ে গ্রামের ছোট বাজারে গেল। বাজারে গিয়ে সে একটা ইলেকট্রিকের দোকানে ঢুকলো। সেখানে গিয়ে সে দোকানদারকে বলল, ভাইয়া, আমার ঘরের নিরাপত্তার জন্য একটা খুব ছোট্ট এবং ভালো মানের গোপন ক্যামেরা বা মেমোরি কার্ড সহ সিসিটিভি ক্যামেরা লাগাবে, যা মোবাইলের সাথে কানেক্ট করা যায়। আপনার কাছে এমন কিছু হবে? দোকানদার প্রথমে একটু অবাক হলেও অনন্যার গম্ভীর মুখের দিকে বেশি প্রশ্ন করলো না। একটা ছোট ব্লুটুথ স্পিকারের মতন দেখতে স্পাইক ক্যামেরা বের করে দিল। সে বুঝিয়ে বলল, বৌমা, এটা ঘরের যে কোনো জায়গায় রেখে দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা ক্যামেরা, আর এটার রেকর্ডিং সরাসরি আপনার মোবাইলে মেমোরি কার্ডে সেভ হতে থাকবে। অনন্যা নিজের জমানো টাকা থেকে ক্যামেরার দাম চুকিয়ে সেটা আঁচলের আড়ালে লুকিয়ে অত্যন্ত সাবধানে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে অনন্যা তার নিজের ঘরে ঢুকলো। সে খুব নিখুঁতভাবে ঘরটা পর্যবেক্ষণ করতে লাগলো, যে ক্যামেরাটা কোথায় রাখলে সুরেশবাবুর নজরে পড়বে না, অথচ পুরো বিছানা আর দরজার অংশটা পরিষ্কার দেখা যাবে। অবশেষে সে ড্রেসিং টেবিলের উপরে থাকা একটা কৃত্রিম ফুলের টবের একদম মাঝখানে পাতাগুলো আড়ালে ক্যামেরাটা এমনভাবে সেট করলো যাতে তার লেন্স সরাসরি এসে খাটের ওপর পড়ে। ক্যামেরাটা অন করে সে নিজের মোবাইলের স্ক্রিনে একবার চেক করে নিল। হ্যাঁ, ভিউ একদম পরিষ্কার আসছে। পুরো ঘর, বিছানা আর দরজা স্পষ্ট দেখা যাচ্ছে। এই কাজটা শেষ করার পর অনন্যার বুকের ভেতরের ভয়টা একটু হলেও কমলো। সে মনে মনে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলো। এবার শুধু রাতের অপেক্ষা। সুরেশবাবু যে ফাঁদ প্রতিদিন পেতেছেন, আজ রাতে সেই ফাঁদের তাকে পা দিতে হবে। বিকেলের দিকে সুরেশবাবু যখন বাজার থেকে ফিরলেন, অনন্যা তাকে চা দিতে গেল। সুরেশবাবু চায়ের কাপে চুমুক দিতে দিতে অনন্যার দিকে তাকিয়ে একটু বাঁকা হেসে বললেন, কি বৌমা, আজ তোমাকে বেশ চাঙ্গা লাগছে। রাতে ভালো ঘুম হচ্ছে তো? অনন্যা নিজের ভেতরের ঘৃণা চেপে রেখে মুখে একটা মৃদু হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বাবা, আপনার দেওয়া চাদরগুলো সত্যি খুব ভালো। ওগুলো পাতলেই কেমন যেন গভীর ঘুম এসে যায়। সারা রাত আর কিছু টের পাই না। অনন্যার মুখে এই কথা শুনে সুরেশবাবুর চোখ দুটো কামনার লোলুপতে চকচক করে উঠল। সে ভাবল, অনন্যার হয়তো তার এই রোজকার অজ্ঞান হয়ে যাওয়াটাকে এক সাধারণ গভীর ঘুম বলেই ধরে নিয়েছে। সুরেশবাবু মনে মনে অত্যন্ত খুশি হয়ে বলল, খুব ভালো, খুব ভালো। আজও তোমার জন্য একটা চমৎকার চাদর এনেছি, রাতে ওটা পেতে শুয়ে পড়ো। অনন্যা মনে মনে বলল, আজ রাতে চাদরটাই
আপনার জীবনের শেষ চাদর হবে বাবা। রাত যত বাড়তে লাগলো, চারদিকের পরিবেশ তত থমথমে হয়ে উঠছিল। ঘড়িতে তখন কাটায় কাটায় রাত 10টা। অনন্যা নিজের ঘরে বসে মোবাইলটা হাতে নিয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই দরজায় সেই চেনা 3টি টোকা পড়ল। অনন্যা গিয়ে দরজা খুলতেই দেখল সুরেশবাবু দাঁড়িয়ে আছেন। আজ তার হাতে একটা হালকা লাল রঙের রেশমি চাদর। সুরেশবাবু চাদরটা অনন্যার হাতে দিয়ে বললেন, এই নাও বৌমা, আজকের চাদরটা আরো বেশি নরম, এটা পাতো। অনন্যা চাদরটা নিয়ে বলল, ঠিক আছে বাবা, আমি এখনই পেতে নিচ্ছি। সুরেশবাবু দরজা বন্ধ করার আগে বললেন, আজ জানালাটা বন্ধ করে ঘুমিও, বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনন্যা বুঝলো জানালা বন্ধ রাখলে চাদরের বিষাক্ত রাসায়নিকের প্রভাব আরো দ্রুত কাজ করবে, তাই সুরেশবাবু এই পরামর্শ দিচ্ছেন। অনন্যা দরজাটা লক করে দিয়ে চাদরটা হাতের মধ্যে নিল। চাদরটা নাকের কাছে আনতেই সেই পরিচিত তীব্র ঝিমঝিম করা গন্ধটা তার মস্তিষ্কে আঘাত করলো। অনন্যা এবার আর চাদরটা মেঝেতে ফেলল না। সে চাদরটা খাটের ওপর পাতলো ঠিকই, কিন্তু সে নিজে বিছানায় বসলো না। অনন্যা খুব ভালো করে জানতো যে এই গন্ধ যদি তার শ্বাসের সাথে ভেতরে যায় তবে সে ক্যামেরা অন রাখলেও নিজেকে বাঁচাতে পারবে না। তাই সে আলমারি থেকে একটা মোটা সুতির চাদর বের করে সেটাকে 4 ভাঁজ করে জলে ভিজিয়ে নিল। তারপর সেই ভেজা কাপড়টা সে নিজের নাক আর মুখের ওপর খুব শক্ত করে বেঁধে নিল, যাতে বাইরের বাতাস সরাসরি তার ফুসফুসে প্রবেশ করতে না পারে। এরপর সে বিছানার ওপার দুটো বালিশ লম্বালম্বি করে রেখে দিল। তার উপরে একটা কাঁথা এমনভাবে চাপা দিল যাতে দূর থেকে দেখলে মনে হয় কোনো মানুষ ঘুমাচ্ছে। এই সমস্ত আয়োজন শেষ করে অনন্যা ঘরের মেইন লাইটটা নিভিয়ে দিল এবং খাটের তলায় অন্ধকারের মধ্যে খুব সাবধানে গুটিসুটি মেরে লুকিয়ে বসলো। তার একটা হাত ছিল মোবাইলের ওপর, যা দিয়ে সে স্পাই ক্যামেরার লাইভ ভিডিওটা দেখছিল। খাটের নিচে তীব্র গরমে আর ভেজা কাপড়ের দম বন্ধ করা পরিস্থিতিতে অনন্যার প্রতিটি সেকেন্ড যেন একটি যুগের মতন কাটছিল। রাত 12টা পার হয়ে গেল। পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু দেওয়াল ঘড়ি টিক টিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অনন্যা মোবাইলের স্ক্রিনের দিকে চোখ রেখে অধীর আগ্রহে আর চরম উত্তেজনায় অপেক্ষা করতে লাগলো। সে জানতো শিকার আর কিছুক্ষণের মধ্যেই তার খাঁচায় ঢুকবে। রাত তখন প্রায় 1:45। খাটের তলায় ঘুটঘুটে অন্ধকারে অনন্যার মনে হচ্ছিল নিজের বুকের ধুকপুকানিটা সে নিজেই পরিষ্কার শুনতে পাচ্ছে। নাক মুখে বাঁধা ভেজা কাপড়ের কারণে তার নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তার ভেতরের জেদ আর প্রতিশোধের আগুন তাকে এক মুহূর্তের জন্যও নড়তে দিচ্ছিল না। সে এক দৃষ্টি তাকিয়েছিল নিজের মোবাইলের স্ক্রিনের দিকে, যেখানে স্পষ্ট স্পাই ক্যামেরার লাইভ ভিডিও রেকর্ড হচ্ছিল। সাদা কালো দেখা যাচ্ছিল। ঠিক তখনই বাইরের করিডোরের একটা খুব হালকা খসখস শব্দ হলো। কেউ একজন অত্যন্ত সাবধানে বিড়ালের মতন পা টিপে টিপে এগিয়ে আসছে অনন্যার ঘরের দিকে। অনন্যা নিজের নিঃশ্বাস পুরোপুরি বন্ধ করে দিল। পরের মুহূর্তেই শোনা গেল সেই চেনা চাবির মৃদু আওয়াজ। সুরেশবাবু অত্যন্ত নিপুণ হাতে তার ডুপ্লিকেটে চাবি তালার ভেতরে ঢুকিয়ে দিল। দরজাটা কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে ফাঁক হয়ে গেল। ক্যামেরা স্ক্রিনে অনন্যা স্পষ্ট দেখল সুরেশবাবু ঘরের ভেতরে প্রবেশ করলো। তার চোখে মুখে এক পৈশাচিক উল্লাস, যা দেখলে কোনো সাধারণ মানুষের গা শিউরে উঠবে। সে ঘরে ঢুকেই প্রথমে দরজাটা ভেতর থেকে আলতো করে লক করে দিল, যাতে বাইরে থেকে কেউ হুট করে ঢুকতে না পারে। সুরেশবাবু ঘরের মৃদু অন্ধকারে মধ্যে বিছানার দিকে তাকালো। বিছানায় কাঁথা চাপা দেওয়া বালিশগুলোকে দেখে সে ভাবল অনন্যা প্রতি রাতের মতন আজও চাদরের তীব্র রাসায়নিক গন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে অঘরে ঘুমাচ্ছে। সুরেশবাবু মুখে এক কুৎসিত কামনার হাসি ফুটিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল।
খাটের নিচে থাকা অনন্যা তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটাকে সে নিজের বাবার মতন শ্রদ্ধা করত, যে সমাজে এত বড় নামী লোক, সে আজ এক পৌশাচিক লালসার বশবর্তী হয়ে নিজের ছেলের বউয়ের ঘরে চোরের মতন ঢুকছে। সুরেশবাবু বিছানার পাশে গিয়ে বসলো এবং অত্যন্ত লোলুপভাবে কথাটা এক ঝটকায় সরিয়ে দিল। কিন্তু কাঁথা সরানোর সাথে সাথেই সুরেশবাবু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিছানার কোনো মানুষ নেই, সেখানে শুধু দুটো বালিশ সাজিয়ে রাখা আছে। সুরেশবাবুর মনের পৌশাচিক আনন্দ এক নিমেষে এক চরম বিভ্রান্ত আর ভয়ে বদলে গেল। সে দ্রুত খাট থেকে পিছিয়ে গিয়ে চাদরের দিকে তাকাতে লাগলো। বৌমা, বৌমা, কোথায় গেলে? ঠিক তখনই অনন্যা খাটের তলা থেকে তীব্র এক মানসিক শক্তি নিয়ে শটান বেরিয়ে এলো। সে নিজের মুখের ভেজা কাপড়টা এক ঝটকায় খুলে ফেলে তার দিকে ছুটে গেল এবং ঘরের মেন লাইটের সুইচটা অন করে দিল। এক নিমেষে পুরো ঘর তীব্র আলোয় ঝলমল করে উঠল। হঠাৎ আলো জ্বলে ওঠায় এবং অনন্যাকে সম্পূর্ণ সুস্থ, সচেতন ও তীব্র রাগে কাঁপতে থাকা অবস্থায় নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সুরেশবাবুর মুখের সমস্ত রক্ত যেন এক সেকেন্ডে চুষে গেল। তার কপালে ঠান্ডা ঘাম জমে উঠল, হাত পা কাঁপতে শুরু করলো। সে আমতা আমতা করে নিজের রাতের পোশাকটা ঠিক করতে করতে বলল, বৌমা, তুমি তুমি ঘুমাওনি? আসলে আসলে আমি দেখছিলাম তোমার ঘরের জানালাটা ঠিকঠাক বন্ধ আছে কিনা। বাইরে তো খুব হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম। অনন্যা আর চুপ থাকলো না। তার চোখে তখন কোনো ভয় বা জল ছিল না, ছিল এক তীব্র ঘৃণা আর প্রতিশোধের আগুন। সে শান্ত অথচ পাথরের মতন দৃঢ় গলায় বলল, মিথ্যে বলবেন না বাবা। জানালা দেখার জন্য মাঝরাতে ডুপ্লিকেট চাবি দিয়ে বৌমার ঘরের দরজা খুলে কেউ ঢোকে না। আর জানালা দেখার জন্য রোজ রাতে চাদরে ঘুমের ওষুধ বা ক্লোরোফর্ম মেশাতে হয় না। অনন্যার মুখে এই কথা শুনে সুরেশবাবু বুঝতে পারল যে তার দীর্ঘদিনের সমস্ত নোংরা চক্রান্ত আজ পুরোপুরি ধরা পড়ে গেছে। কিন্তু সে একজন ঝানু এবং ধূর্ত অপরাধী। সে সহজে হার মানার পাত্র নয়। প্রথম ধাক্কাটা সামলে নিয়ে সুরেশবাবু এবার নিজের উগ্র রূপ ধারণ করলো। সে অনন্যার দিকে এক পা এগিয়ে এসে গলার আওয়াজ নিচু করে অত্যন্ত কড়া ও হুমকিসূচক সুরে বলল, মুখ সামলে কথা বলো বৌমা। মনে রেখো, এই বাড়ির মালিক আমি। পুরো গ্রামে আমাকে এক ডাকে চেনে, শ্রদ্ধা করে। তুমি যদি এই নিয়ে একটা কথাও বাইরে কারো কাছে বলো, তবে আমি সবাইকে বলবো তোমার নিজের চরিত্রই খারাপ। আমি সবাইকে বলবো তুমিই মাঝরাতে আমাকে ইশারা করে তোমার ঘরে ডেকেছো। আকাশকেও আমি এমন ভাবে বোঝাবো যে সে তোমাকে এক কাপড়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এই সমাজে একটা একা মেয়ের কথার কোনো দাম নেই যদি না তার পেছনে কোনো প্রমাণ থাকে। লোক আমার কথা বিশ্বাস করবে, তোমার নয়। সুরেশবাবুর এই চরম অহংকার আর তৈথত্য দেখে অনন্যা ভেঙে পড়ার বদলে এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি হাসলো। সে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল এবং ফুলের টবের আড়াল থেকে নিজের মোবাইলে আর সেই ছোট্ট স্পাই ক্যামেরাটি বের করে সুরেশবাবুর চোখের সামনে ধরল। ক্যামেরার রেকর্ডিংটা তখনও সচল ছিল আর সুরেশবাবুর চোরের মতন ঘরে ঢোকা থেকে শুরু করে তার দেওয়া সমস্ত হুমকির কথা সেখানে স্পষ্ট লাইভ রেকর্ড হয়ে গেছে। মোবাইলের স্ক্রিনে নিজের চোরের মতন ঘরে ঢোকার দৃশ্য এবং নিজের মুখে হুমকির আওয়াজ স্পষ্ট শুনতে পেয়ে সুরেশবাবু পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার এতদিনের অগাধ টাকার অহংকার, সামাজিক সম্মান আর দ্বন্দ্ব এক মুহূর্তে তাসের ঘরের মতন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে খুব ভালো করেই জানতো এই ভিডিও যদি একবার গ্রামের মানুষের সামনে আসে কিংবা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে সমাজে মুখ দেখানোর মতো অবস্থা তার আর থাকবে না। এত বড় প্রভাবশালী ব্যবসায়ী থেকে সে এক লৌহময় একজন
ঘৃণ্য অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। সুরেশবাবুর সমস্ত উগ্রতা এক নিমেষে উধাও হয়ে গেল। সে অনন্যার সামনে দু হাত জোর করে প্রায় কেঁদে ফেলার মতন মুখ করে বলল, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। শয়তান আমার মাথায় চেপে বসেছিল। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন আমি তোমার ঘরের দিকে চোখ তুলে তাকাবো না। তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও বৌমা, না হলে সমাজে আমার মাথা কাটা যাবে। তোমার শাশুড়িও এই আঘাত সহ্য করতে পারবে না। অনন্যা তার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে থাকলো। সে নিজের পা থেকে শ্বশুরের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, নিজের সম্মানের এতই যখন ভয় বাবা, তখন প্রতিদিন রাতে একটা অসহায় মেয়ের সম্মান নিয়ে খেলা করার সময় এই কথা মনে ছিল না? আপনার মতো পশুর ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। এতগুলো দিন ধরে আপনি আমার শরীর আর মনের ওপর যে পৈশাচিক অত্যাচার করেছেন, তার শাস্তি আপনাকে পেতেই হবে। অনন্যা আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। সে রাতেই নিজের ঘর থেকে বের হয়ে সোজা শাশুড়ি মায়াদেবীর ঘরের দিকে এগিয়ে গেল। সুরেশবাবুর পেছন থেকে তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু অনন্যার হাতের মোবাইলটা আর তার চোখের তীব্র তেজ দেখে সে আর সামনে এগোনোর সাহস পেল না। অনন্যা মায়াদেবীর ঘরের দরজা ধাক্কিয়ে তাকে ঘুম থেকে তুলল। মাঝরাতে অনন্যাকে এভাবে কাঁদতে দেখে এবং পেছনে সুরেশবাবুকে অপরাধীর মতন দাঁড়িয়ে থাকতে দেখে মায়াদেবী চমকে উঠলেন। তিনি বললেন, কি হয়েছে বৌমা? এত রাতে তোমরা দুজনে এখানে কেন? কোনো বিপদ হয়েছে? অনন্যা কোনো কথা না বলে নিজের মোবাইল শাশুড়ির চোখের সামনে ধরল এবং ভিডিওর প্লে বাটনটা টিপে দিল। ভিডিওতে নিজের স্বামীর এই কুৎসিত কামনালিপ্ত রূপ এবং তার নিজের মুখে স্বীকার করা অপরাধের কথা শুনে মায়াদেবী স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ল। যে স্বামীকে তিনি সারা জীবন দেবতার মতন পুজো করে এসেছেন, যার একটা কথার ওপর কোনোদিন কথা বলেননি, সেই মানুষটা যে এত বড় একটা রাক্ষস, তা তিনি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না। মায়াদেবী ডুকরে কেঁদে উঠে নিজের কপাল চাপড়াতে লাগলেন এবং সুরেশবাবুর দিকে তাকিয়ে বললেন, তুমি এই কাজ করলে? নিজের ছেলের বউয়ের সাথে এই নোংরামি করতে তোমার একটুও হাত কাঁপলো না? ছি, আমি কোন পশুর সাথে সংসার করছি এতদিন? মায়া দেবীকে এই কান্না আর অপেক্ষা দেখেও অনন্যার মন একটুও গলল না। সে জানতো ঘরের ভেতরে কান্না বা আফসোস করে এই ধরনের অপরাধের বিচার হয় না। সে মায়াদেবীকে শক্ত করে ধরে বলল, মা, ভেঙে পড়লে চলবে না। এই লোকটাকে আইনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে আমি নিজেই আত্মহত্যা করব। আপনি বলুন, আপনি কার পাশে দাঁড়াবেন? আপনার এই অপরাধী স্বামীর পাশে, নাকি আপনার নিজের ছেলের বউয়ের পাশে? মায়াদেবী নিজের চোখের জল মুছে অনন্যাকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন এতদিন অনন্যাকে ভুল বুঝে তিনি কতটা বড় অন্যায় করেছেন। তিনি সুরেশবাবুর দিকে তাকিয়ে তীব্র গলায় বললেন, আজ থেকে তুমি আমার স্বামী নও, তুমি একজন অপরাধী। বৌমা, যা করবে আমি তার সাথেই আছি। সুরেশবাবু তখন ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে নিজের কপাল চাপড়াচ্ছিল। সে বুঝতে পেরেছিল তার নিজের ঘরের দেওয়ালের আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনন্যা আর সকাল হওয়ার অপেক্ষা করল না। সে রাতেই শেষ চাদরটা, যেটাতে সুরেশবাবু ক্লোরোফর্ম স্প্রে করে এনেছিল, সেটাকে একটা প্লাস্টিকের প্যাকেটে খুব সাবধানে ভরে নিল, যাতে রাসায়নিকের গন্ধটা উড়ে না যায়। এইটি হবে সুরেশবাবুর বিরুদ্ধে কোর্টে সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রমাণ। পরদিন শনিবার ভোর হতেই অনন্যা আর মায়াদেবী বাড়ি থেকে বের হয়ে সোজা রতনপুর থানার উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামের মানুষ তখন সবে মাত্র ঘুম থেকে উঠে মাঠের দিকে যাচ্ছিল। জমিদার বাড়ির বড় গিন্নি আর বৌমাকে এভাবে সকাল সকাল থানার দিকে যেতে দেখে অনেকেই অবাক হলো, কিন্তু অনন্যার মুখের দৃঢ়তা দেখে কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। থানায় পৌঁছে অনন্যা সরাসরি ডিউটি অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো।
থানার বড়বাবু সুরেশবাবুর মতন একজন নামী এবং প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ শুনে প্রথমে একটু ইতস্তত করছিলেন। তিনি ভাবছিলেন হয়তো পারিবারিক কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু অনন্যা যখন টেবিলের ওপর নিজের মোবাইলটা রাখলো এবং ভিডিও ফুটেজটি প্লে করলো, তখন বড় বাবুর মুখের রঙও বদলে গেল। ভিডিওর আকাট্য প্রমাণ আর অনন্যার আনা সেই কেমিক্যালে ভেজা চাদরটি দেখার পর পুলিশের আর কোনো সন্দেহের অবকাশ রইল না। বড়বাবু তৎক্ষণাৎ চাদরটি ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করলেন। এবং একটি এফআইআর দায়ের করে একদল পুলিশ নিয়ে সুরেশ বাবুকে গ্রেফতার করতে রওনা হলেন। অনন্যা থানার বেঞ্চে বসে এক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো দীর্ঘ কয়েক মাসের দম বন্ধ করা অন্ধকার থেকে সে যেন আজ প্রথম মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। শনিবার সকাল 8টা। রতনপুর গ্রামের মানুষ তখনও জানতো না যে এই শান্ত সকালটা এক লহমায় কতটা উত্তাল হয়ে উঠতে চলেছে। হঠাৎ করেই গ্রামের মেঠো রাস্তা দিয়ে সাইরেন বাজিয়ে পুলিশের একটি গাড়ি এসে থামলো সুরেশবাবুর বাড়ির সামনে। বড়বাবু সহ কয়েকজন পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে সরাসরি বাড়ির ভেতরে ঢুকলো। গ্রামের মানুষ উৎসুক হয়ে বাড়ির চারপাশে ভিড় জমাতে শুরু করলো। সুরেশবাবু তখন বসার ঘরে মাথা নিচু করে বসে নিজের নিয়তি নিয়ে ভাবছিল। পুলিশ দেখে সে পালানোর বা নিজের প্রভাব খাটানোর কোনো চেষ্টাই করল না। বড়বাবু তার সামনে গিয়ে গম্ভীর গলায় বললেন, সুরেশবাবু, আপনার বিরুদ্ধে আপনার ছেলের বউয়ের ওপর অত্যাচার এবং চেতনানাশক ওষুধ খাইয়ে পাশবিক নির্যাতন করার গুরুতর অভিযোগ রয়েছে। আমাদের কাছে অকাট্য ভিডিও প্রমাণ আছে। আপনাকে গ্রেফতার করা হচ্ছে। পুলিশ যখন সুরেশবাবুর হাতে লোহার হাতকড়া পরাচ্ছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামের শত শত মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। যে মানুষটাকে সবাই এতদিন রতনপুরের দেবতা ভাবত, দান ধ্যান আর ধর্মের আড়ালে থাকা তার ভেতরের রাক্ষসটা আজ সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়েছিল। মানুষের মুখ থেকে তখন শ্রদ্ধার বদলে শুধু তীব্র ঘৃণা আর থুতু ঝরে পড়ছিল। সুরেশবাবু মাথা নিচু করে পুলিশ ভ্যানে গিয়ে বসলো। তার এতদিনের সামাজিক সম্মান এক নিমেষে ধুলোয় মিশে গেল। থানার আনুষ্ঠানিকতা শেষ করায় অনন্যা সেই রাতেই বিদেশে আকাশের সাথে যোগাযোগ করলো। সে জানতো এই খবরটা আকাশকে জানানো কতটা কঠিন, কিন্তু সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। অনন্যা কাঁপা কাঁপা গলায় আকাশকে ফোন করে গত কয়েক মাসের প্রতিটা রাতের নরক যন্ত্রণা, সুরেশবাবু চাদরের আড়ালে করা নোংরা চক্রান্ত এবং রাতের ভিডিও প্রমাণের সব কথা খুলে বলল। ওপার থেকে আকাশ যখন নিজের বাবার এই পৈশাচিক আচরণের কথা শুনল, তখন কয়েক মিনিটের জন্য সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবীটা যেন এক প্রচন্ড ভূমিকম্পে ওলটপালট হয়ে গেছে। নিজের জন্মদাতা বাবা এমন বিকৃত ও কুৎসিত রূপ সে কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আকাশ ফোনের ওপারেই কান্নায় ভেঙে পড়ল। সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না যে সে কেন অনন্যার একাকিত্ব, অসহায়ত্ব আর ফোনের ওপার থেকে দেওয়া মন খারাপের ইশারাগুলো আগে বুঝতে পারেনি। আকাশ কাঁদতে কাঁদতে বলল, অনন্যা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। আমি টাকার পেছনে ছুটেছিলাম, অথচ আমার নিজের বাড়িতেই তোমাকে প্রতিদিন মরতে হচ্ছিল। অনন্যা আকাশকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার কোনো দোষ নেই আকাশ। দোষ ছিল সেই বিকৃত মানসিকতার, যা আজ আইনের খাঁচায় বন্দি। তুমি শক্ত হও। আকাশ আর এক মুহূর্ত বিদেশে থাকলো না। সে নিজের সব কাজ ফেলে ইমার্জেন্সিতে টিকিট কেটে 3 দিনের মাথায় দেশে ফিরে এলো। বিমানবন্দর থেকে সে সোজা চলে গেল থানায়। সেখানে সুরেশবাবু হাজতের এক কোণে কয়েদির পাশে বসেছিল। আকাশ তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন কোনো শ্রদ্ধা বা মায়া ছিল না, ছিল এক তীব্র ঘৃণা। সে সুরেশবাবুকে বলল, আজ থেকে তুমি আমার বাবা নও। নিজের পৈশাচিক লালসার জন্য তুমি একটা মেয়ের জীবন নিয়ে খেলেছো, আমার বিশ্বাস ভেঙেছো। আইনের হাত থেকে তোমার কোনো রেহাই নেই।
সুরেশবাবু নিজের ছেলের দিকে তাকিয়ে একটা কথাও বলতে পারল না, শুধু মুখ ঢেকে কাঁদতে লাগলো। এরপর ফরেন্সিক রিপোর্টও চলে আসে, যেখানে অনন্যার দেওয়া সেই নীল আর লাল চাদর থেকে তীব্র চেতনানাশক ক্লোরোফর্ম ও রাসায়নিক স্প্রে অস্তিত্ব প্রমাণিত হয়। কোর্টে বিচারে সুরেশবাবুর তার এই ঘৃণ্য ও ক্ষমা অযোগ্য অপরাধের জন্য দীর্ঘ বছরের সশ্রম কারাদণ্ডে আদেশ দেন। টাকার অহংকার আর সামাজিক ক্ষমতার কোনো জোরই তাকে বাঁচাতে পারল না। আকাশ দেশে ফিরে অনন্যা আর তার মা মায়া দেবীকে সেই অভিশপ্ত রতনপুর গ্রাম থেকে চিরতরে নিয়ে চলে আসে। সেই বাড়ির চাদরে লুকিয়ে থাকা অন্ধকার স্মৃতি অনন্যাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছিল। তাই আকাশ শহরের এক শান্ত কোণে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নেয়। মায়া দেবীও নিজের স্বামীর পৈশাচিকতার বিরুদ্ধে গিয়ে নিজের ছেলে আর বৌমার পাশে দাঁড়ান। আকাশ এবং অনন্যার নতুন করে তাদের জীবন সাজাতে শুরু করে। আকাশ শহরের একটি বেসরকারি সংস্থায় সিভিল ইঞ্জিনিয়ারের কাজ শুরু করে, যাতে সে সব সময় অনন্যার পাশে থাকতে পারে। আর অনন্যা তার এই লড়াইয়ের অভিজ্ঞতাকে থেকে শিক্ষা নিয়ে শহরের একটি সমাজসেবী সংস্থার সাথে যুক্ত হন, যারা নির্যাতিত এবং অসহায় নারীদের আইনি ও মানসিক সাহায্য প্রদান করে। অনন্যা প্রমাণ করে দিল যে নারীরা আর অবহেলা নয়, অত্যাচারের সামনে মাথা নত করে লোক লজ্জার ভয়ে সমাজ থেকে হারিয়ে যাওয়ার দিন এখন শেষ। যদি সঠিক বুদ্ধি, অসীম সাহস আর আইনি প্রমাণের সাথে লড়াই করা যায়, তবে যে কোনো শক্তিশালী অন্ধকারের প্রাচীর ভেঙে নিজের অধিকার আর সম্মান ছিনিয়ে নেওয়া সম্ভব। রতনপুরের সেই বিছানার নতুন চাদরের ভয়ঙ্কর রহস্য আজ চিরতরে শেষ হয়ে গিয়েছিল, আর অনন্যা ফিরে পেয়েছিল তার হারানো সম্মান, এক নতুন স্বাধীন জীবন এবং আকাশের পবিত্র ভালোবাসা। বন্ধুরা, শ্বশুরের এই বিকৃত মনস্তত্ত্ব আর তার বিপরীতে অনন্যার এই অসম সাহসী ও বুদ্ধিমত্তার লড়াইয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো? অনন্যা যদি সেদিন লোক লজ্জার ভয় পেয়ে চুপ করে থাকতো, তবে হয়তো আরো একটা নিষ্পাপ প্রাণ অকালে ঝরে যেত। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে অপরাধী যত বড়ই হোক না কেন, সাহসের সাথে লড়াই করলে জয় নিশ্চিত। আপনাদের মনের অনুভূতি অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। গল্পটি ভালো লাগলে ঝটপট একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। এমন আরো সচেতনমূলক টান রহস্য ও রোমাঞ্চকর অডিও স্টোরি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।